শুভ সকাল বন্ধুরা। আজ হলো 6 আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাবুগঞ্জে ইটভাটা মালিকের 14,80,000 টাকা লুট। স্কুল কলেজে নিযুত মহিলা নিযুত বাবু প্রকল্পের ফর্ম আজ থেকে। বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পাঠদানের ক্ষতি। বিকল্পের ভাবনা শিক্ষা দপ্তরের। শিক্ষকদের পারস্পরিক বদলির প্রক্রিয়া শুরু। ফিরবই, জেল ফাঁসিও থামাতে পারবে না, বার্তা শেখ হাসিনার। অলইচুরা কাণ্ডে গ্রেফতার আরও 2। তদন্তে উঠে এলো নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। খাদ্যশস্য থেকে বাহন, মোবাইল, টিভি, ইন্টারনেট সব তথ্য জনগণনায়। গড়ের অবস্থা, মেঝে, ছাদ, দেওয়াল তৈরির উপাদান, এলপিজি সংযোগ, আলো শৌচাগারের তথ্য দাখিল। কচুয়াদা মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতাল আকস্মিক পরিদর্শন বিধায়ক জাকারিয়ার। শ্রীভূমির 10 শিক্ষা প্রতিষ্ঠানে আজ নিযুত মহিলা ও নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বরাক উপত্যকায় বার্মিজ সুপারি কাণ্ডে ইডির অভিযান, 6টি স্থানে তল্লাশি। এবং সর্বশেষ খবরটি হল তারাপুর ইএনডি কলোনির প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকায় বার্মিজ সুপারি কাণ্ডে ইডির অভিযান, 6টি স্থানে তল্লাশি। বার্মিজ সুপারির অবৈধ বাণিজ্যের অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবে বুধবার বরাক উপত্যকার 6টি স্থানে একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। সূত্রের খবর, ভোর থেকেই ইডির একাধিক দল কাছাড় জেলার 5টি এবং শ্রীভূমি জেলার 1টি স্থানে একযোগে অভিযান শুরু করে অবৈধ সুপারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ব্যক্তির বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো স্থানগুলির মধ্যে শিলচরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা দীপঙ্করদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঠিকানা এবং লেদার ওয়ারহাউস এলাকার সুপারি ব্যবসায়ী জাকির তালুকদারের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে বলে সূত্রে জানা গেছে। শ্রীভূমি শহরের মাঝডিহি এলাকায় ব্যবসায়ী কবির আহমেদ চৌধুরীর বাড়িতে বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে, সুপারি ব্যবসায় অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। যদিও তদন্তকারী দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সরকারি সহায়তার আওতায় আনতে রাজ্য সরকারের উদ্যোগে আজ শ্রীভূমি জেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মুখ্যমন্ত্রী নিযুত মহিলা ও নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাতারকান্দির স্বামী বিবেকানন্দ কলেজে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবী রথিরঞ্জন দাস। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের শুধু আবেদনপত্রই দেওয়া হবে না, প্রকল্পের উদ্দেশ্য, আবেদন পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড এবং সরকারি সুবিধা সম্পর্কেও বিস্তারিত তথ্য জানানো হবে। একই দিনে জেলার বিভিন্ন প্রান্তের 10টি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কর্মসূচি নির্বিঘ্ন ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের মতে নিযুত মহিলা ও নিযুত বাবু প্রকল্প বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে জেলার শিক্ষা মহলে এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল অলইচুরা কাণ্ডে গ্রেফতার আরও 2। তদন্তে উঠে এলো নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য। অলইচুরা নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে কাটলিচুরা পুলিশ। এর ফলে চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। ইতিমধ্যে গ্রেফতার হওয়া 3 অভিযুক্তকে টানা জিজ্ঞাসাবাদ, প্রযুক্তিগত তথ্য প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ এবং অন্যান্য বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাবালক এক অভিযুক্তকে রাখা হয়েছে হোমে।
তদন্তের অগ্রগতিতে উঠে এসেছে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। জেলা পুলিশ সুপার অমিতাভ সিনহা জানিয়েছেন, নিহত নাবালিকার সঙ্গে দুই অভিযুক্তের পৃথকভাবে যোগাযোগ ছিল। সেই অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপরই পরিকল্পিতভাবে নাবালিকাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোনের কল রেকর্ড, ডিজিটাল তথ্য প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত বৈজ্ঞানিক তথ্য একত্রে বিশ্লেষণ করেই তদন্তকারীরা ঘটনার পূর্ণ চিত্রের কাছাকাছি পৌঁছেছেন। তদন্তে উঠে এসেছে, নিহত নাবালিকার সঙ্গে দুই অভিযুক্তের নিয়মিত যোগাযোগ ছিল। সেই বিষয়কে কেন্দ্র করেই অভিযুক্তরা একযোগে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে গত 1 আগস্ট রাতে পরিকল্পনামাফিক নাবালিকার বাড়িতে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালিয়ে পরে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। তদন্তে আরও প্রকাশ, হত্যাকাণ্ড সংগঠিত করতে নাবালিকার বাড়ির রান্নাঘরে থাকা বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হয়। রান্নাঘরে ব্যবহৃত ধারালো ও শক্ত বস্তু দিয়ে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সুপার জানান, এই জঘন্য অপরাধে অপু মালাকার এবং মনোজ দাস ওরফে রাজদীপ মুখ্য ভূমিকা পালন করেছে। যৌন নির্যাতন থেকে হত্যাকাণ্ড পর্যন্ত গোটা অপরাধে এই দুই অভিযুক্তই নেতৃত্ব দেয় বলে তদন্তে উঠে এসেছে। অপরদিকে ধীরাজ দাস, প্রসেনজিৎ দাস ওরফে পিঙ্কু এবং জয়দীপ তাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছে বলে দাবি পুলিশের। তিনি জানান, তদন্তের এই পর্যায়ে গ্রেফতার হওয়া 5 জনের বিরুদ্ধেই যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রত্যক্ষ জড়িত থাকার মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে। তদন্ত এখন শেষ পর্যায়ে, বাকি ফরেনসিক রিপোর্ট ও আনুষঙ্গিক নথি হাতে এলেই আদালতে চার্জশিট দাখিল করা হবে। প্রথমে গ্রেফতার হওয়া 3 অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ থেকেই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে শুরু করে সেই সূত্র, ডিজিটাল তথ্য প্রমাণ এবং ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতেই বুধবার আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের বয়ান, ঘটনাস্থলের বৈজ্ঞানিক প্রমাণ এবং প্রযুক্তিগত তথ্য একত্রে বিশ্লেষণ করেই গোটা ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। পরবর্তী খবরটি হলো, কাবুগঞ্জে ইটভাটা মালিকের 14,80,000 টাকা লুট। কাবুগঞ্জে ইটভাটা মালিকের গাড়ি আটকে 14,80,000 টাকা লুটে নিল দুষ্কৃতী দল। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 9:30 নাগাদ কাবুগঞ্জ সংলগ্ন নকদিগ্রাম তৃতীয় খণ্ডের আমরাঘাট কাবুগঞ্জ পূর্ত সড়কের উপর। এ সংক্রান্ত ঘটনা নিয়ে পূর্ব দোলাইয়ের মোহনকালের বাসিন্দা শ্যামল ও দক্ষিণ দোলাইয়ের রাজঘাটের হানি সিংহ নামের 2 ব্যক্তিকে অভিযুক্ত করে মঙ্গলবার সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন দক্ষিণ দোলাইয়ের সপ্তগ্রামের জবাব ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামের ইটভাটার মালিক আশিক উদ্দিন মজুমদার। বুধবার ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে আশিক উদ্দিন মজুমদার বলেন, ইটভাটার ব্যবসার টাকার জন্য রবিবার তিনি তার নাগাখালের শ্বশুরবাড়িতে যান। সোমবার শ্বশুরবাড়ি থেকে 14,80,000 টাকা নিয়ে তিনি তার বাড়ির উদ্দেশ্যে একটি গাড়িতে করে রওনা দেন। তার সঙ্গে ছিলেন 3 চালক। কাবুগঞ্জ সংলগ্ন নকদিগ্রাম তৃতীয় খণ্ডে আসার পর 2টি গাড়িতে করে 10-12 জনের এক দুষ্কৃতী দল তার গাড়ির গতিরোধ করে তাদের প্রত্যেককে গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে বেদম প্রহার করতে শুরু করেন। দুষ্কৃতী দলের মধ্যে তিনি শ্যামল, হানি সিং এবং গড়কান্দির একজনকে চিনতে পারলেও বাকিদের চিনতে পারেননি। একই সঙ্গে কয়েকজন দুষ্কৃতী তার গাড়িতে ঢুকে 14,80,000 টাকা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তাদের হাল্লা চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতী দলটি বলে জানান আশিক। এদিকে সোনাই থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। পরবর্তী খবরটি হলো, স্কুল কলেজে নিযুত ময়না নিযুত বাবু প্রকল্পের ফর্ম আজ থেকে। নিযুত ময়না নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হচ্ছে আজ থেকে। গুয়াহাটি মহানগরের শঙ্করদেব কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপর রাজ্যের প্রতিটি কলেজ, উচ্চ মাধ্যমিক স্কুলে ফর্ম বিতরণ করা হবে। ছাত্রছাত্রীদের ফর্ম পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট স্কুল কিংবা কলেজে। স্কুল কলেজ কর্তৃপক্ষকে ফর্ম ভেরিফিকেশন করে দেওয়ার পরই টাকা হস্তান্তর শুরু হবে।
আজ শিক্ষামন্ত্রী রনজ পেগু এই খবর জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, নিযুত মহিলা এবং নিযুত বাবু প্রকল্পের জন্য প্রত্যেক বছর ফর্ম পূরণ করতে হয়, কারণ ছাত্রছাত্রীদের অবস্থান এক থাকে না, তারাও পরবর্তী শ্রেণীতে উঠলে ফের ফর্ম পূরণ করতে হয়। তাই প্রত্যেক কলেজ এবং উচ্চতর মাধ্যমিক স্কুলে ফর্ম বিতরণ করা হবে। ছাত্রছাত্রীরা ফর্ম পূরণ করে নিজেদের স্কুল কলেজে জমা দেবে। স্কুল কলেজ কর্তৃপক্ষ রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখবেন সব তথ্য, তারা রিপোর্ট পাঠালে তবেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে টাকা। পরবর্তী খবরটি হলো, ফিরবই, জেল ফাঁসিও থামাতে পারবে না, বার্তা শেখ হাসিনার। প্রায় 2 বছর পর ফের জনসমক্ষে এলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রায় 25 মিনিটের বক্তৃতায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, গ্রেফতার, কারাবাস বা মৃত্যুর আশঙ্কা থাকলেও বাংলাদেশে ফিরবেনি। নিরাপত্তাজনিত কারণে পুরো বক্তব্য জুড়ে ক্যামেরা বন্ধ ছিল। হাসিনার কথায়, আমাকে জেলে পাঠানো হতে পারে, মেরেও ফেলা হতে পারে, তবু আমি বাংলাদেশে ফিরব। দেশের মানুষের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। মিথ্যা মামলা বা প্রহসনের বিচার আমাকে ভয় দেখাতে পারবে না। হাসিনার দাবি, তার বিরুদ্ধে চলা সমস্ত আইনি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অসাংবিধানিক। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটি নিছক ছাত্র আন্দোলন ছিল না, বরং সরকার বদলের লক্ষ্যে সুপরিকল্পিত রাজনৈতিক আন্দোলনে পরিণত করা হয়েছিল। তার দাবি, সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইলেও পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে হিংসার দিকে নিয়ে যাওয়া হয়। দেশ ছাড়ার প্রসঙ্গে হাসিনার বক্তব্য, তিনি স্বেচ্ছায় বাংলাদেশ ছাড়েননি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে আসায় মাত্র 30-40 মিনিটের মধ্যে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। প্রথমে টুঙ্গিপাড়ায় যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন। ভারত প্রসঙ্গেও ইতিবাচক বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার কথায়, 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় প্রতিটি কঠিন মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে থেকেছে। তবে শেষ পর্যন্ত আমাকে আমার নিজের মানুষের কাছেই ফিরতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার সাকিবুল হাসানও উপস্থিত ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।